বিচ্ছেদের বহু বছর পর জেলার সিভিল সার্জন হয়ে স্ত্রী পৌঁছালেন স্বামীর কুঁড়ে ঘরে। সামনে আসা সত্যটি আপনাকে কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এই সত্য কাহিনীটি বিহারের মুজাফফরপুর জেলার, যেখানে থাকত রাঘব। মুজাফফরপুরের সেই এলাকা যেখানে সন্ধ্যা নামতেই গলিগুলোতে নিস্তব্ধতা নেমে আসত, আর দিনের বেলা মানুষ নিজ নিজ বাধ্যবাধকতার সাথে বেঁচে থাকত। সেই এলাকা যেখানে ঘরের দেওয়ালগুলো খুব একটা মজবুত ছিল না, কিন্তু ভাগ্যের দেওয়ালগুলো ছিল অনেক উঁচু। আর এই গলিগুলোর মাঝেই একসময় রাঘব আর অনন্যার এক ছোট্ট পৃথিবী গড়ে উঠেছিল। খুব বড় ছিল না, খুব ধনীও ছিল না, কিন্তু তাতে সুকুন ছিল, আপনজন ছিল, আর ছিল সেই ভরসা যা প্রতিটি সম্পর্কের ভিত্তি হয়। সেই ভরসা যা না বলতেই বুঝে নেয় আর না চাইতেই পাশে দাঁড়ায়। রাঘব ছিল একজন সাধারণ শিক্ষিত ছেলে। প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করত। বেতন খুব বেশি ছিল না, কিন্তু স্বপ্নগুলো ছিল অনেক বড়। আর এই স্বপ্নগুলো নিজের জন্য নয়, বরং নিজের স্ত্রী অনন্যার জন্য ছিল। কারণ রাঘব ছিল সেই সব মানুষদের একজন যারা নিজে পেছনে থেকেও আপনজনকে এগিয়ে যেতে দেখতে চায়। অনন্যা পড়াশোনায় শুরু থেকেই মেধাবী ছিল। বিয়ের আগেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতো যে এই মেয়েটি বড় কিছু করবে। চোখে উজ্জ্বলতা ছিল, কথায় আত্মবিশ্বাস ছিল, আর স্বপ্নে ডাক্তার হওয়ার জেদ ছিল। বিয়ের পরেও অনন্যা পরিষ্কার বলে দিয়েছিল যে সে ডাক্তার হবেই, তাতে যত বাধাই আসুক না কেন। আর ঠিক সেই মুহূর্তে রাঘব কোনো শর্ত ছাড়াই, কোনো হিসেব না কষেই শুধু এতটুকু বলেছিল, তুমি পড়বে, আমি সাথ দেব। আর সেই একটি বাক্যে সে নিজের পুরো জীবন বাজি রেখে দিয়েছিল। শুরুর দিনগুলো অনেক সংগ্রামের ছিল। অনন্যা মেডিকেলের প্রস্তুতি নিত, দিন রাত বইয়ের পাতায় ডুবে থাকত। ঘুমের চেয়ে স্বপ্নের সাথে লড়াই করত বেশি। আর রাঘব সকালে অফিসে যেত, ভিড় বাসে ধাক্কা খেত, বসের বকা শুনত। সন্ধ্যায় ফিরে এসে ঘরের সব কাজ সামলাত, রান্না করা, কাপড় ধোয়া, কখনো কখনো অনন্যার চা ঠান্ডা হওয়ার আগেই তার সামনে রেখে দেওয়া। অনেক সময় টাকার টান পড়লে রাঘব নিজের প্রয়োজনগুলো বিসর্জন দিত। নতুন শার্ট কেনার বদলে পুরনোটা পরত, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছেড়ে দিয়েছিল। উৎসবের দিনেও সাধারণ থাকত, শুধু এই জন্য যাতে অনন্যার ফিস সময়মতো জমা হতে পারে আর তার স্বপ্নে কোনো বাধা না আসে। আর যখন অনন্যা মেডিকেল কলেজে সুযোগ পেল, তখন তার চোখে জল ছিল, কাঁপতে থাকা চোখের পাতায় ছিল বছরের পর বছরের পরিশ্রম। আর রাঘবের চোখে ছিল তার চেয়েও বেশি গর্ব, এমন গর্ব যেন কেউ নিজে সফল হয়নি, বরং নিজের কলিজাকে সফল হতে দেখেছে। বছর কেটে গেল, অনন্যা এমবিবিএস করছিল, তারপর এমডির প্রস্তুতি শুরু হলো। দিন রাত হাসপাতাল, ওয়ার্ড, কেস, রোগী। আর অন্যদিকে রাঘব এখনও সেখানেই ছিল, সেই একই চাকরিতে, একই চেয়ারে, একই ফাইলে, সেই একই বেতন। সমাজের টিপ্পণীগুলো ধীরে ধীরে বাড়তে লাগল। পাড়ার লোক বলতো, বউ ডাক্তার হচ্ছে আর স্বামী এখনও সেখানেই আটকে আছে। কেউ হেসে বলতো, কেউ খোঁচা দিয়ে, কেউ আবার সহানুভূতি দেখিয়ে। কিন্তু প্রতিটি কথা রাঘবের মনের ভেতর নিঃশব্দে ক্ষত তৈরি করে যেত। তবুও সে চুপ থাকত, কারণ সে জানত যে অনন্যা এগিয়ে যাচ্ছে আর এটাই তার সবচেয়ে বড় জয়। তবে জয় সবসময় দুজনের জন্য একরকম হয় না। ধীরে ধীরে অনন্যার ভেতর কিছু একটা বদলাতে শুরু করেছিল। কলেজ, হোস্টেল, সিনিয়র ডাক্তার, নতুন মানুষ, নতুন চিন্তা, নতুন পৃথিবী। সেখানে সবাই শুধু এগিয়ে যাওয়ার কথা বলত। উঁচু পদমর্যাদা, বড় গাড়ি, বড় নাম, কনফারেন্স, বিদেশ, আর এইসবের মাঝে রাঘবের সরলতা এখন তার কাছে তুচ্ছ মনে হতে লাগল। তার মনে হতে লাগল যে রাঘব তার পৃথিবী থেকে পেছনে পড়ে যাচ্ছে। সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। রাঘব ভালোবাসার সাথে কথা বলার চেষ্টা করত, সারাদিনের কথা জিজ্ঞাসা করত, কিন্তু অনন্যার কাছে এখন কথা কম আর অভিযোগ বেশি ছিল। ছোটখাটো বিষয় ঝগড়া হতে শুরু করল। রাঘব দেরি করে এলে অনন্যা বিরক্ত হতো। অনন্যা চুপ থাকলে রাঘব ভেতর থেকে ভেঙে পড়ত। দুজনের মাঝে সেই দেওয়াল দাঁড়িয়ে গেল যা প্রায়ই স্বপ্ন আর বাস্তবতার মাঝে তৈরি হয়ে যায়। রাঘব বোঝানোর চেষ্টা করত, আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে, কিন্তু অনন্যার জন্যে সেই কাল অনেক দূরে চলে যাচ্ছিল। একদিন অনন্যা এমন কথা বলে ফেলল যা সম্পর্কের শিকড় নাড়িয়ে দিল। রাগে, ক্লান্তিতে, কিংবা সম্ভবত নিজের নতুন আত্মবিশ্বাসের অহংকারে সে বলল, তুমি আমার লেভেলের নও রাঘব, আমি এগিয়ে যাচ্ছি আর তুমি সেখানেই দাঁড়িয়ে আছো। এগুলো শুধু শব্দ ছিল না,
এগুলো ছিল হাতুড়ির ঘা, যা সরাসরি রাঘবের হৃদয়ে গিয়ে লেগেছিল। রাঘব কিছুই বলেনি। প্রথমবারের মতো সে অনুভব করল যে তার সঙ্গ দেওয়া, তার ত্যাগ, তার প্রতিটি আপোষ সম্ভবত এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। এরপর সবকিছু খুব দ্রুত ঘটে গেল। কথা বলা বন্ধ হয়ে গেল, ঘরে নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। সেই নিস্তব্ধতা যা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। অনন্যার চাকরি অন্য শহরে হয়ে গেল। রাঘব তাকে আটকানোর চেষ্টা করেনি। সে জানত যে যদি আটকায় তবে অনন্যা তাকে সম্ভবত তার উড্ডয়নের শিকল মনে করবে। দূরত্ব বাড়ল, ভুল বোঝাবুঝি গভীর হল, আর অবশেষে একদিন ডিভোর্সের কথা সামনে এলো। কোর্টের সেই দিনটা রাঘব কখনো ভুলতে পারল না। অনন্যা আত্মবিশ্বাসে ভরপুর ছিল। ডাক্তারের পরিচয়, আত্মনির্ভরশীলতা, মুখে কঠোরতা আর চোখে কোনো দ্বিধা ছিল না। ওদিকে রাঘব সাধারণ পোশাকে, চোখে ক্লান্তি আর দীর্ঘ বছরের নীরবতা নিয়ে দাঁড়িয়েছিল। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনারা কি দুজনেই ডিভোর্সের জন্য রাজি? অনন্যা দ্বিধাহীনভাবে হ্যাঁ বলল, আর রাঘব একবার অনন্যার দিকে তাকাল, যেন শেষবারের মতো নিজের স্বপ্নকে দেখছে। তারপর মাথা নিচু করে নিল। বিচ্ছেদের পর অনন্যার জীবন দ্রুত এগিয়ে চলল। সে বড় বড় হাসপাতালে কাজ করল, নাম কামাল, মানুষ তার প্রশংসা করতে লাগল। সে এখন আর শুধু ডাক্তার নয়, একটা পরিচয় হয়ে উঠেছিল। আর অন্যদিকে রাঘবের জীবন যেন সেখানেই থমকে গেল। মায়ের শরীর খারাপ থাকতে শুরু করল। চিকিৎসা অনেক দামি ছিল। রাঘব তার জমানো সামান্য পুঁজিটুকু ঢেলে দিল। ধীরে ধীরে চাকরি চলে গেল, শহর বদলে গেল, পরিস্থিতি খারাপ হতে লাগল। আর সেই মানুষটা যে একসময় নিজের স্বপ্নকে মেরে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল, এখন পরিস্থিতির কাছে হার মানতে শুরু করল। কয়েক বছর পর খবর রটে গেল যে মুজাফফরপুর জেলায় নতুন সিভিল সার্জন এসছেন। নাম ছিল ডক্টর অনন্যা ভার্মা। সরকারি গাড়ি, নিরাপত্তা, স্টাফ, সম্মান প্রত্যেকে তার এক ঝলক দেখতে চাইত। খবরের কাগজে ছবি ছাপা হলো। লোকে বলতো, দেখো আমাদের জেলার মেয়ে কোথায় পৌঁছে গেছে। আর ঠিক সেই জেলার এক কোণে বস্তির মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘরে রাঘব থাকত। ছেঁড়া জামা কাপড়, দুর্বল শরীর, কিন্তু চোখে এখনও সেই শান্তি ছিল যে একসময় অনন্যার স্বপ্নে বিশ্বাস করার সময় ছিল। সে খবরের কাগজ দেখেছিল, ছবিটা চিনেছিল, শুধু হালকা একটু হাসি ফুটে উঠল আর মিলিয়ে গেল। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, কারণ কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মনের ভেতরে বেঁচে থাকে। আর কিছু ত্যাগ এমন হয় যার মূল্য তখনই বোঝা যায় যখন অনেক দেরি হয়ে গেছে। সকালের সময় ছিল। মুজাফফরপুরের রাস্তাগুলো রোজকার মতো জেগে উঠেছিল। কিন্তু আজকের পরিবেশ কিছুটা আলাদা ছিল। সিভিল সার্জন ডক্টর অনন্যা ভার্মার প্রথম ফিল্ড ভিজিট ছিল। সরকারি গাড়ি, আগে পিছে স্টাফ, অ্যাম্বুলেন্স আর ফাইলের স্তূপ, সবকিছু সুশৃঙ্খল, যেন পুরো সিস্টেম তার আশার অপেক্ষায় ছিল। অনন্যা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। সেই শহর, সেই গলিগুলো। কিন্তু আজ সে এই শহরে অন্য এক পরিচয়ে ফিরে এসেছে। তখনই স্বাস্থ্য বিভাগ থেকে রিপোর্ট এলো যে শহরের বাইরের দিকে নদীর ধারের বস্তিতে এক অদ্ভুত রোগ ছড়াচ্ছে। জ্বর, দুর্বলতা, বমি। মানুষ হাসপাতালে আসতে ভয় পাচ্ছে। অনন্যা দেরি না করে বলল, ওখানেই যাব। স্টাফরা কিছুটা দ্বিধা করল। এলাকাটা নোংরা ছিল, ঘিঞ্জি আর সুযোগ সুবিধার অভাব। কিন্তু অনন্যার মুখে কোনো সংশয় ছিল না। গাড়ি ঘুরে গেল। যেমন যেমন শহর পেছনে পড়ে যাচ্ছিল, রাস্তা কাঁচা হতে শুরু করল। ঝুপড়ি ঘরগুলো চোখে পড়তে লাগল। দুর্গন্ধ, কাদা, নর্দমার জল। অনন্যা গাড়ি থেকে নেমেই মাস্কটা ঠিক করে নিল, কিন্তু চোখ ফিরিয়ে নিল না। বাচ্চাদের শুকনো চোখ, মহিলাদের ক্লান্ত কণ্ঠস্বর, বৃদ্ধদের অসহায় চাহনি, সবকিছু তাকে ভেতর থেকে স্পর্শ করছিল। সে সঙ্গে সঙ্গে মেডিকেল ক্যাম্প করার আদেশ দিল। মানুষ ধীরে ধীরে জড়ো হতে লাগল, কেউ ভয়ে, কেউ আশায়। অনন্যা নিজেই রোগীদের দেখছিল, কারো নাড়ি ধরছে, কারো কাছে শরীর কেমন আছে জানতে চাইছে। হঠাৎ তার নজর এক কোণে পড়ল একটা কুঁড়ে ঘরের ওপর। বাকি ঘরগুলোর থেকে কিছুটা আলাদা, খুব সাধারণ, খুব শান্ত। কুঁড়ে ঘরের বাইরে একজোড়া ছেঁড়া চটি পড়েছিল, আর কাছেই মাটিতে কিছু পুরনো ওষুধের প্রেসক্রিপশন ছড়িয়ে ছিটিয়েছিল। অনন্যার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল, সেই অনুভূতি যা অকারণে মনের ভেতর বাসা বাঁধে। সে এক মুহূর্ত থেমে কুঁড়েঘরের দিকে পা বাড়াল। স্টাফরা বলল, ম্যাডাম ওদিকে যাবেন না, আমরা রোগী ডেকে নিচ্ছি। কিন্তু অনন্যা শোনা প্রয়োজন মনে করল না। সে নিজেই এগিয়ে গেল। কুঁড়েঘরের ভেতরে অন্ধকার ছিল।
একটা ছেঁড়া পর্দা দিয়ে হালকা আলো চুঁইয়ে ভেতরে আসছিল। ভেতরে এক ব্যক্তি বসেছিল, মাটিতে দেওয়াল ঘেঁষে, রোগা শরীর, বাঁকানো পিঠ আর মুখে এক অদ্ভুত শান্তি। সে মাথা তুলতেই অনন্যার পা সেখানেই থেমে গেল। হৃৎস্পন্দন যেন থমকে গেল। অনন্যার মনে হল যেন তার কানে বিকট শব্দ হচ্ছে, অথচ আশেপাশে সবকিছু শান্ত ছিল। রাঘবের চোখ তার দিকে উঠল। কোনো অবাক হওয়া নেই, কোনো রাগ নেই, শুধু এক গভীর ক্লান্ত চাহনি। সে খুব নিচু স্বরে বলল, আসুন ডাক্তার সাহেব, কুড়েঘর ছোট, কিন্তু জায়গা করে নেব। অনন্যার কণ্ঠস্বর গলায় আটকে গেল। তুমি এখানে? শুধু এতটুকুই মুখ দিয়ে বেরোল। রাঘব হালকা করে হাসল। মুজাফফরপুরই আমার শহর। কোথাও তো থাকতে হতো। বাইরে স্টাফরা রোগীদের দেখছিল, আর এখানে কুয়েঘরের ভেতরে দুটি জীবন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। অনন্যা চারদিকে তাকাল। কোনো আসবাবপত্র নেই, কোনো আরাম নেই, শুধু একটা পুরনো বিছানা, কিছু বাসন আর ওষুধের গন্ধ। সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, শরীর কেমন আছে? রাঘব কাঁধ ঝাঁকাল। যেমন চলছে। কণ্ঠস্বরে কোনো অভিযোগ ছিল না। এই কথাটি অনন্যাকে আরও বেশি বিঁধছিল। সে ভাবছিল রাঘব প্রশ্ন করবে, খোঁটা দেবে, বা তাকে দেখে চুপ হয়ে যাবে, কিন্তু এখানে তো সবকিছু উল্টো ছিল। অনন্যা তার নাড়ি দেখার চেষ্টা করল। রাঘব বিনা দ্বিধায় হাত বাড়িয়ে দিল। তার ত্বক ঠান্ডা ছিল, রগগুলো দুর্বল। অনন্যার পেশাদার মস্তিষ্ক কাজ করছিল, কিন্তু হৃদয় কাঁপছিল। সে ফাইল খুলল, কিছু প্রশ্ন করল। রাঘব সোজাসুজি উত্তর দিল, যেন সবকিছু খুব স্বাভাবিক। তখনই কুড়েঘরের ভেতরে এক বৃদ্ধা মহিলা এলেন। মাথায় সাদা ওড়না, চোখে দুশ্চিন্তা। বাবা, ওষুধ পাওয়া যাবে তো? তিনি অনন্যাকে চিনতে পারলেন না। রাঘব বলল, মা, উনি ডাক্তার, বড় ডাক্তার। মা হাত জোর করলেন। ভগবান ভালো করুক মা তোমার। অনন্যার মন বসে গেল। সে ওষুধ লিখে দিল, মাকে সব বুঝিয়ে দিল। বাইরে বেরোনোর সময় সে পেছন ফিরে তাকাল। রাঘব তখনও সেখানেই বসেছিল, তার দিকে তাকিয়ে। তাদের চোখাচোখি হল, আর তারপর রাঘব নজর নামিয়ে নিল। ক্যাম্প শেষ হওয়া পর্যন্ত অনন্যা কিছুতেই মন বসাতে পারল না। স্টাফরা কথা বলছিল, রিপোর্ট তৈরি হচ্ছিল, কিন্তু অনন্যার মাথায় শুধু সেই কুঁড়েঘরটাই ঘুরছিল। সেই মানুষটা যে একসময় তার আপন ছিল, আজ সে বস্তিতে থাকছে। সে গাড়িতে বসেই ড্রাইভারকে বলল, আজ এখানেই থাকব। সন্ধ্যার সময় সে আবার সেই কুঁড়েঘরের দিকে রওনা হল। এইবার কোনো সরকারি জাঁকজমক ছাড়াই কেবল একজন ডাক্তারের মতো এবং একজন মানুষের মতো রাঘবকে দরজাতেই পাওয়া গেল। আপনি আবার এলেন? সে জিজ্ঞাসা করল। অনন্যা প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। আমাকে কিছু কথা বুঝতে হবে। রাঘব তাকে রাস্তা করে দিল। বসুন, ঝুপড়ি ঘর, এখানে প্রশ্ন শোনার অভ্যাস আছে। অন্ধকার নামতে শুরু করেছিল। বাইরে বস্তির আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। অনন্যা বলল, তুমি কখনো জানাওনি কেন? রাঘব তার দিকে তাকাল। কোন কথাটি? অনন্যার চোখ ভিজে এলো। যে তোমার জীবন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। রাঘব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কিছু গল্প বলে নয়, সহ্য করে পূর্ণ করতে হয়। অনন্যার কাছে কোনো উত্তর ছিল না। তার মনে হল সে যেন অনেক বছর পর কোনো বইয়ের সেই পাতাটি পড়ছে যা সে জেনে শুনে এড়িয়ে গিয়েছিল। রাত গভীর হয়েছিল। অনন্যা ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার মন সেখানেই পড়ে থাকল। সে প্রথমবারের মতো অনুভব করল যে তার পদমর্যাদা, তার ক্ষমতা, তার পরিচয় সবকিছুই সেই সত্যের সামনে খুব তুচ্ছ, যা এই ঝুপড়িতে লুকিয়ে আছে। পরের দিন সকালে অনন্যার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল। সারা রাত তার ঘুম আসেনি। বারবার সেই ঝুপড়ি, সেই ভাঙা দেয়াল আর রাঘবের শান্ত মুখটা তার চোখের সামনে ভাসছিল। সরকারি গেস্ট হাউসের পরিষ্কার চাদরগুলো তাকে বিঁধছিল। তার মনে হচ্ছিল যেন সে এই আরামের যোগ্যই নয়। সে কাউকে কিচ্ছু না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল এবং আবার সেই পথেই চলল যা বস্তির দিকে যেত। এইবার সে একা যায়নি। তার সাথে একটি মেডিকেল ব্যাগ ছিল, কিছু পরীক্ষার রিপোর্ট এবং এক অজানা ভয়ও ছিল। ঝুপড়ির কাছে পৌঁছতেই সে দেখল রাঘব বাইরে বসে আছে। সকালের রোদ তার মুখে পড়ছিল এবং তার অবস্থা রাতের চেয়েও বেশি দুর্বল মনে হচ্ছিল। তাকে দেখে অনন্যার বুক কেঁপে উঠল। শরীর ভালো লাগছে না, অনন্যা অনেকটা আদেশের সুরে বলল। রাঘব হালকা হাসির সাথে উত্তর দিল, ভালো হওয়ার সময় এখন আর নেই ডাক্তার সাহেবা। অনন্যা কিছু না বলে তার পরীক্ষা শুরু করে দিল। রক্তচাপ কম ছিল, শ্বাস ভারী ছিল,
তার বারবার কাশি হচ্ছিল। অনন্যার ডাক্তারি বুদ্ধি দ্রুত কাজ করতে শুরু করল, কিন্তু তার হাত কাঁপছিল। সে বলল, আমার তোমার পুরো মেডিকেল হিস্ট্রি চাই। রাঘব নজর সরিয়ে নিল। ইতিহাস ছাড়া আর বেশি কিছু অবশিষ্টও নেই। তখনই তার মা ভেতর থেকে বেরিয়ে এলেন। অনন্যা প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখল। দুর্বল শরীর, নুইয়ে পড়া কোমর আর চোখে ভয়। মা অনন্যার দিকে তাকিয়ে বললেন, মা, একে বাঁচিয়ে নাও, অনেক সহ্য করেছে। অনন্যার গলায় কিছু একটা আটকে গেল। সে মাকে বসালো এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আমি সব সত্যি জানতে চাই। সারদা দেবীর চোখ থেকে জল পড়তে লাগল। তিনি বলতে লাগলেন যে বিচ্ছেদের মাত্র কয়েক মাস পরেই রাঘব অসুস্থ থাকতে শুরু করেছিল। শুরুতে সে কাউকে কিছু জানায়নি, বলতো যে ক্লান্তি হয়েছে, কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। মায়ের কিডনি আগে থেকেই খারাপ ছিল। রাঘব নিজের অসুস্থতার কথা সবসময় মায়ের কাছে লুকিয়ে রাখত। আগে মায়ের চিকিৎসা করাতো, তারপর যা বাঁচত তার নিজের পেছনে খরচ করত। অনন্যা শুনে যাচ্ছিল, প্রতিটি শব্দ তার বুকে পাথরের মতো বিচ্ছিয়া। সারদা দেবী জানালেন যে একসময় এমনও এসেছিল যখন রাঘবের কাছে ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না। তখন সে শহর ছেড়ে দিল এবং বস্তিতে থাকতে শুরু করল, যেখানে চিকিৎসা সস্তা ছিল এবং প্রশ্ন কম করা হতো। অনন্যা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনি আমাকে কখনো জানাননি কেন? মা মাথা নিচু করে নিলেন। মা, ও চাইনি যে তোমার মন টলে যাক। বলতো, অনন্যা যদি ডাক্তার হয়ে যায় তবে আমার কষ্টের দাম ওসুল হয়ে যাবে। অনন্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই অসুখ, যার কথা সে তার পড়াশোনায় বারবার পড়েছিল, সেই লক্ষণগুলো আজ রাঘবের শরীরে পরিষ্কার দেখা যাচ্ছিল। তার মনে পড়ল কতবার রাঘব বলেছিল যে সে ক্লান্ত, কিন্তু সে তখন গুরুত্ব দেয়নি। সন্ধ্যায় অনন্যা রাঘবের পরীক্ষার রিপোর্টগুলো দেখল। সত্য এখন কাগজের ওপর ছিল। রোগ অনেকটা এগিয়ে গিয়েছিল। চিকিৎসা কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়। অনন্যা গভীর শ্বাস নিয়ে বলল, এবার চিকিৎসা হবে। রাঘব প্রথমবারের মতো প্রতিবাদ করল, আমার জন্য সিস্টেম ভেঙো না, তুমি যা হয়েছ তাতেই খুশি থাকো। অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি যা হয়েছি তা তোমার কারণেই হয়েছি রাঘব। এখন যদি আমি ডাক্তার হয়েও তোমাকে বাঁচাতে না পারি তবে এই ডিগ্রি বেকার। তার গলা কাঁপছিল। রাঘব চুপ হয়ে গেল। সম্ভবত প্রথমবারের মতো তার মনে হল যে অনন্যা শুধু ডাক্তার নয়, সেই মেয়েটি যাকে সে একসময় ভালোবেসেছিল। সে খুব নিচু স্বরে বলল, যদি আমি তোমাকে জানাতাম তবে তুমি নিজের স্বপ্নের সাথে আপোষ করতে। অনন্যা তার হাত ধরে নিল। আর যদি তুমি আমাকে জানাতে তবে আমরা দুজনে মিলে লড়াই করতাম। রাত পার হল। বস্তির আলোগুলো নিভতে শুরু করল। অনন্যা ঝুপড়ির বাইরে বসে থাকল। তার মনে হচ্ছিল যেন তার সারা জীবন দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে, একটি যাতে সে সাফল্য পেয়েছে এবং অন্যটি যাতে কেউ তার জন্য সবকিছু হারিয়ে ফেলেছে। পরের দিন অনন্যা নিজের অফিসে আদেশ জারি করল, মোবাইল মেডিকেল ইউনিট, বিনামূল্যে ঔষধ এবং বিশেষ ক্যাম্প, সবকিছু নিয়মের ভেতরে কিন্তু পূর্ণ শক্তির সাথে। সে প্রতিদিন সন্ধ্যায় নিজে ঝুপড়িতে যেত, রাঘবকে ঔষধ দিত, মায়ের সাথে কথা বলত। রাঘব প্রায়ই বলতো, তোমার এখানে আসা উচিত নয়। অনন্যা উত্তর দিত, এখন এটাই আমার সবচেয়ে জরুরি কাজ। ধীরে ধীরে রাঘবের অবস্থায় সামান্য উন্নতি হতে লাগল, কিন্তু অনন্যা জানত যে আসল লড়াই এখনও বাকি। প্রতি রাতে এসে ছাদে বসে থাকত, নিজেকে প্রশ্ন করত। সে বুঝতে পেরেছিল যে এটি শুধু একজন অসুস্থ মানুষের গল্প নয়, বরং এমন এক ত্যাগের গল্প যা সে কখনো বোঝার চেষ্টাই করেনি। এক সন্ধ্যায় রাঘব খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম অনন্যা। অনন্যা হাউ হাউ পড়ে কেঁদে ফেলল, কিন্তু আমি নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি। রাঘবের অবস্থা এখন স্থিতিশীল ছিল, কিন্তু পুরোপুরি সুরক্ষিত নয়। ডাক্তারদের ভাষায় বললে সে বিপদমুক্ত ছিল, কিন্তু জীবন থেকে চলে যাওয়ার ভয় এখনও কাটেনি। অনন্যা প্রতিদিন তার ঝুপড়িতে আসত। এখন সেখানে ভিড় থাকত না, সরকারি গাড়ি বা ক্যামেরা থাকত না, শুধু একজন ডাক্তার, একজন রোগী এবং দুটি অসম্পূর্ণ জীবন যারা ধীরে ধীরে একে অপরকে আবার বোঝার চেষ্টা করছিল। চিকিৎসার দিনগুলোতে রাঘব বেশি কথা বলত না। সে বেশিরভাগ সময় চুপ থাকত এবং আকাশের দিকে তাকিয়ে থাকত। অনন্যা অনেক সময় তার পাশে বসে থাকত, কিছু বলত না, শুধু তার নিঃশ্বাস শুনত। তার মনে হতো এই নিস্তব্ধতাই সম্ভবত তাদের সবচেয়ে সত্য কথোপকথন। একদিন রাঘব ধীরে জিজ্ঞাসা করল, তুমি এখানে রোজ কেন আসো? অনন্যা চিন্তা না করেই বলল, কারণ আজ যদি আমি না আসি তবে
কাল আয়নায় নিজেকে দেখতে পারব না। ধীরে ধীরে রাঘবের চোখে আবার প্রাণ ফিরতে লাগল। ওষুধের চেয়ে বেশি কাজ সম্ভবত সেই ভরসা করছিল, যা অনন্যা তার ভিতর আবার জাগিয়ে দিয়েছিল। মায়ের শরীরও কিছুটা ভালো হল। সারদা দেবী অনন্যাকে নিজের মেয়ের মতো দেখতে লাগলেন। অনেক সময় তিনি তার মাথায় হাত বুলিয়ে বলতেন, ভগবান দেরি করেছেন মা, কিন্তু ভুল করেননি। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। বস্তির মাটির সুবাস বাতাসে মিশেছিল। রাঘব ঝুপড়ির বাইরে বসেছিল আর অনন্যা তার পাশে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বিগত বছরগুলোকে ধুয়ে দিচ্ছিল। রাঘব হঠাৎ বলল, তোমার কি কখনো আফসোস হয়েছে? অনন্যা মাথা নিচু করে নিল। প্রতিদিন। রাঘব তার দিকে তাকাল। তবুও তুমি চলে গিয়েছিলে? অনন্যার চোখ ভিজে এলো। কারণ আমি তখন মানুষ ছিলাম না, শুধু নিজের স্বপ্নকে ভালোবাসতাম। সেই রাতে অনন্যা অনেকক্ষণ সেখানেই বসে থাকল। সে বুঝতে পারল যে রাঘবের সাথে পুনরায় সম্পর্ক জোড়া কোনো সহজ সিদ্ধান্ত হবে না। এটি শুধু বিয়ে নয়, বরং একটি দায়িত্ব হবে। এমন একটি পথ যেখানে ভালোবাসার চেয়ে বেশি বোঝাপড়া আর সমমর্যাদা প্রয়োজন। পরের দিন সে রাঘবকে সরাসরি বলল, আমি তোমাকে আবার বিয়ে করতে এসেছি, কিন্তু এইবার শর্তের সাথে। রাঘব অবাক হল। শর্ত? অনন্যা বলল, আমরা সমান হব, না আমি উপরে না তুমি নিচে। আর যদি কখনো আমার মনে হয় যে আমি বদলে যাচ্ছি, তবে আমাকে থামাবে। রাঘব অমীক্ষণ কিছু বলল না। তারপর তার চোখ থেকে জল পড়ল। আমি তোমাকে হারিয়েছিলাম এই জন্য নয় যে তুমি এগিয়ে গিয়েছিলে, বরং এই জন্য যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। অনন্যা তার হাত ধরে নিল। তাহলে এইবার নিজেকে হারিও না। পুনর্বিবাহ খুব সাধারণ ছিল। কোনো ব্যান্ড বা শোরগোল ছিল না। পাশের মন্দিরে কিছু গরিব মানুষ, যাদের চিকিৎসা অনন্যা আর রাঘব করিয়েছিল, এবং রাঘবের মা। অনন্যা কোনো দামি শাড়ি পরেনি, শুধু একটি সাধারণ শাড়ি, সেই সরলতা যা একসময় তার পরিচয় ছিল। রাঘব কাঁপা গলায় মন্ত্র উচ্চারণ করল। সেই মুহূর্তে দুজনেই অনুভব করল যে এই বিয়ে ভালোবাসার নয়, একটি প্রতিজ্ঞার, একে অপরের পাশে মানুষ হিসেবে থাকার প্রতিজ্ঞা। বিয়ের পর অনন্যা নিজের পদের ব্যবহার নিজের জন্য করেনি। সে জেলার সবচেয়ে গরিব এলাকাগুলোতে ক্লিনিক খুলল। বিনামূল্যে অপারেশন, ওষুধ এবং মোবাইল মেডিকেল ইউনিট। রাঘব প্রতিটি ক্যাম্পে তার সাথে থাকত। কখনো রোগীদের লাইনে দাঁড় করাত, কখনো বাচ্চাদের কোলে তুলে নিত। মানুষ জিজ্ঞাসা করত, ইনিকে? অনন্যা হেসে বলত, ইনি আমার সাথে কাজ করেন। রাঘব গর্ব করে বলত, আমি ওনার শক্তি। বছর কেটে গেল। রাঘবের শরীর ঠিক হয়ে গেল। সে পুরোপুরি সুস্থ তো হয়নি, কিন্তু জীবন কাটানোর মতো অবস্থায় চলে এলো। দুজনে নিজেদের জন্য অনেক কিছু ছাড়ল, কিন্তু অন্যদের জন্য অনেক কিছু পেল। অনন্যা এখনও সিভিল সার্জন ছিল, কিন্তু মানুষ তাকে অফিসার নয়, ডাক্তার দিদি বলতে শুরু করেছিল। একদিন সেই বাচ্চাটি, যে আগে তাদের কাছে ওষুধ নিতে আসত, রাঘবকে জিজ্ঞাসা করল, কাকু, ডাক্তার আন্টি আপনার কে হন? রাঘব হাসল, চোখে জল ছিল। প্রথমে আমার ভাগ্য ছিল, তারপর আমার ভুল হল, আর এখন আমার জীবনের উদ্দেশ্য। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সাফল্য যদি কাউকে ছোট করে দেয়, তবে সেই সাফল্য অসম্পূর্ণ। সম্পর্ক সমমর্যাদায় চলে, ত্যাগ দিয়ে নয়। আর কখনো কখনো মানুষ তার সবচেয়ে বড় আশ্রয়কে তখনই চিনতে পারে যখন সে তাকে হারিয়ে ফেলে। এবার প্রশ্ন আপনার কাছে, যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে যে আপনার স্বপ্নের জন্য নিজেকে পিছিয়ে নিয়েছে, তবে কি আপনি তাকে সময় থাকতে বুঝতে পারবেন, নাকি তখন যখন অনেক দেরি হয়ে যাবে? বন্ধুরা, এটিই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেল কাহানি সাগর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।